প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি তোমাদের সাথে, তোমাদেরই অর্থনীতি ক্লাসে। আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ছিলাম। আমরা ক্লাসে যাওয়ার আগে দেখে নেই তোমরা কারা কারা জয়েন করেছো এবং তোমরা সবাই জানিয়ে দিবে তোমরা কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো এবং তোমরা তোমাদের সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কি না সেটিও একটু জানিয়ে দাও আমাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদের সবাইকে স্বাগতম এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, যাতে করে তারাও এই ক্লাসটি করে উপকৃত হতে পারে। আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ছি বেশ কয়টি ক্লাস ধরে। আচ্ছা, একটু দেখি তোমরা কি অবস্থা তোমাদের। আচ্ছা, নওরিন সুলতানা, তুমি কোন কলেজ থেকে এটা জানাবে? আচ্ছা, কামরুন নাহার মিশু, এটি কোন ক্লাস? তোমরা লক্ষ্য করেছো এখানে লেখা আছে কিশোর বাতায়ন এইচএসসি ইকোনমিক্স প্রথম পত্র তৃতীয় অধ্যায়। সবাই ওই কর্নারটি খেয়াল করবে, তাহলেই জানতে পারবে যে এটি কোন ক্লাস। আচ্ছা, আখতারুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুর রহমান, কবি নজরুল সরকারি কলেজ। আর তোমরা তোমাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে। আমি যে টপিকটা পড়াচ্ছি বেশ 6-7টা ক্লাস হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো কিন্তু অর্থনীতির বেসিক জিনিস, এগুলো তোমাদের ভালো করে জানা থাকা দরকার। তো আমরা উৎপাদন চ্যাপ্টারের আজকের টপিক হলো মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। এই তিনটি জিনিস আমরা আজকে ভালো করে জানব, কারণ আমরা এর আগে ব্যয় দেখেছি এইভাবে যে স্বল্পকালীন ব্যয় এবং স্বল্পকালীন ব্যয়ের মধ্যে দুই ধরনের ব্যয় রয়েছিল, সেটি হলো স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়, অর্থাৎ ব্যয়ের ধরনগুলোকে আমরা দেখেছিলাম। আজকে কিন্তু ব্যয়ের ধরন না, আজকে হলো ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায় সেটি হলো, দেখো আমরা এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য যে আর্থিক হিসাবের দিক থেকে ফার্মের উৎপাদন ব্যয়কে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। প্রথমেই হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ টোটাল কস্ট, মোট ব্যয়। মোট ব্যয়, তারপরে রয়েছে গড় ব্যয় এবং তারপরে রয়েছে প্রান্তিক ব্যয়। এখন আমরা একটি একটি করে জানব। মোট ব্যয় কি এটি তোমরা আগেও জেনেছো, আজকে আবারও জানবে। সেটি হলো কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যত রকমের ব্যয় হয় সকল ব্যয়ের সমষ্টিকে মোট ব্যয় বলে। এটিকে আমরা কি দিয়ে ডিনোট করি? টোটাল কস্ট বা টিসি দিয়ে। তোমরা যখন চিত্র আঁকবে তখন তো এই মোট ব্যয় বাংলায় পুরোটা লিখতে পারবে না, ইংরেজিতে টোটাল কস্ট লিখতে সময় লাগবে, সুতরাং এর সংক্ষিপ্ত নামটি জেনে রাখবে, টিসি বা টোটাল কস্ট। এরপরে আসছে গড় ব্যয়। এটাকে আমরা ইংরেজিতে কি বলবো? অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কস্ট হলো সংক্ষিপ্ত রূপ হলো এসি বা অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়। এটির সংজ্ঞাটি কি দেখো? কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে, প্রতি একক বলতে কি বোঝায়? অর্থাৎ একটি বানাতে, প্রতি একক মানে পার ইউনিট বা একটি বানাতে যে অর্থ ব্যয় হয়
তাকেই গড় ব্যয় বলে। অর্থাৎ আমরা যতগুলো বানাচ্ছি তার মধ্যে প্রত্যেকটি একটি একটি করে যদি আমরা চিন্তা করি তাহলে একটি বানাতে কত খরচ হলো সেটি হলো আমাদের গড় ব্যয়। এবং এটির সূত্র রয়েছে, সেই সূত্রটি কি? এসি ইজ ইকুয়াল টু টিসি বাই কিউ, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু টিসি বাই কিউ, তার মানে হলো টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি অফ প্রোডাকশন। টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ মানে হলো কোয়ান্টিটি অফ প্রোডাকশন। তাহলে তোমরা বুঝতে পারছো যে উৎপাদনের পরিমাণ দিয়ে আমি মোট কতটা উৎপাদন করেছি সেই সংখ্যাটি দিয়ে আমার মোট ব্যয় যা হয়েছে সেইটিকে ভাগ করলে আমরা পাবো গড় ব্যয়। ঠিক আছে, এখন আমরা দেখব প্রান্তিক ব্যয় কাকে বলে। প্রান্তিক ব্যয়ের ইংরেজি হচ্ছে মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট সংক্ষিপ্ত রূপ কি হবে? এমসি। তাহলে প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা কি? কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আবারও বলছি, কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে গিয়ে যে অতিরিক্ত ব্যয় হয় তাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। এটির আরেক ধরনের সংজ্ঞাও রয়েছে, সেটি হলো মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রান্তিক উৎপাদনের পরিবর্তন। অর্থাৎ নতুন এক একক বানাতে গিয়ে যে নতুন খরচ হয় সেটিকে আমরা সূত্র আকারে যখন বলি সেই সূত্র দিয়েও সংজ্ঞা বলা যায়। যেমন মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তার মানে কি? এই ডেল্টা সাইনটার অর্থ কি? ডেল্টা সাইনটার অর্থ হলো পরিবর্তন বা চেঞ্জ। তাহলে এক একক উৎপাদন চেঞ্জ করলে ডেল্টা কিউ মানে এক একক উৎপাদন বাড়ালে ডেল্টা টিসি মানে হলো মোট ব্যয়ের যে পরিবর্তন পাওয়া গেল তাদের অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। তাহলে এটি আরেক ধরনের সংজ্ঞা যে এক একক উৎপাদন বাড়ালে মোট উৎপাদনের যে পরিবর্তন পাওয়া যায় তার অনুপাতকে প্রান্তিক উৎপাদন বলে। এভাবেও বলা যায়, আবার এইভাবেও বলা যায় যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায়, যে অতিরিক্ত উৎপাদন ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। তবে তোমাকে সূত্রটা মুখস্থ রাখতেই হবে, এমসি ইজ ইকুয়াল টু ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। আর ডেল্টা কিউ যেহেতু সবসময় এক এক করে হয় তাহলে আসলে কিন্তু শুধুমাত্র ডেল্টা টিসি কিন্তু এমসি, অর্থাৎ নিচে তো সবসময় এক, তাহলে এক দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তো সেটিই থাকে। তো সেই কারণে আমরা বলবো যে ব্যয়ের মোট ব্যয়ের যে পরিবর্তন আসলে সেটিই হলো প্রান্তিক ব্যয়। তাহলে আমরা তিনটি সংজ্ঞা দেখলাম, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। এই তিনটি সংজ্ঞা আমাদের ভালো করে বুঝতে হবে, জানতে হবে এবং এদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। কারণ তুমি যখন একজন উৎপাদনকারীর প্রফিট হচ্ছে কি না সেটি বের করতে যাবে বা একজন উৎপাদনকারী কোথায় ভারসাম্যে পৌঁছছে সেই জিনিসটি বের করতে যাবে, তখন কিন্তু তোমার এই এসি এমসি এর কনসেপ্ট খুবই জরুরি। সেটি ছাড়া তুমি ওইটি বের করতে পারবে না। তাহলে আজকের ক্লাসটি তোমার পরবর্তীতে যে চতুর্থ অধ্যায়ে যে বাজার চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের জন্য আজকের পড়াটি ভীষণভাবে দরকার। যাই হোক, দেখি আমরা সূচি এবং চিত্রে যাওয়ার আগে আমি একটু দেখি তোমাদের কি অবস্থা, তোমরা কারা কারা জয়েন করেছ। আচ্ছা, ঠিক আছে, অনেকেই মোটামুটি জয়েন করেছো। তোমরা দেখতে থাকো, আমি এখন সূচি এবং চিত্র দিয়ে বিষয়টি ব্যাখ্যা করব। ঠিক আছে, এখন আমরা দেখব এসির সূচি এবং এমসির সূচি দিয়ে আমরা এসি এমসির সম্পর্ক বের করব।
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় বসে অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, যাতে করে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করতে পারো। রেগুলার পড়াশোনা করবে, এত অবসর সময় পাচ্ছ, সময়কে হেলাফেলা করে কাটাবে না, ঠিক আছে? মনে থাকবে। এখন আমরা একটি সূচি তৈরি করছি। আমরা এখন দেখব কি এসি ও এমসি সম্পর্ক। এটি আমরা আমাদের আসলে মূল পাঠ আজকে এটি। তাহলে আমরা এখন দেখি, প্রথমেই আমরা একটা সূচি নিচ্ছি। উৎপাদন, তারপরে আমাদের মোট ব্যয় হলো টিসি, সেখান থেকে আমরা বের করব এসি। আমরা জানি এসি ইকুয়াল টু কি, টিসি বাই কিউ। আমরা সূত্রটা লিখে রাখলাম। এরপরে হচ্ছে এমসি, এবং এমসি ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এটি হলো কিউ, উৎপাদন হলো কিউ, ঠিক আছে? এগুলি সবই টাকায় হিসাব হয়। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পেলে এরকম একটি সূচি। এখন আমি প্রথম একক উৎপাদন করলাম, আমি মোট ব্যয় ধরে নিলাম আমার 10 টাকা হয়েছে, 10 টাকা, ঠিক আছে? দ্বিতীয় একক বানাতে গিয়ে আমার 16 টাকা লাগলো, এটি আমার কাল্পনিক, ঠিক আছে? তৃতীয় এককে আমরা দেখছি 21 টাকা, এটা একটি কাল্পনিক কিন্তু আমি নিয়েছি। চতুর্থ এককে 28 টাকা, এবং পঞ্চম এককে হলো 40 টাকা, এবং ষষ্ঠ এককে হলো তোমার 56 টাকা। দেখো, এই যে আমরা একটি কাল্পনিক কিছু সংখ্যা ধরে নিলাম একটি ফার্মের, ঠিক আছে? দেখো, প্রথম একক তৈরি করতে 10 টাকা লাগলো। তার মানে কি, একটি কোম্পানি, ধরো একটি কলম তৈরির কারখানা, সে কলম বানানো শুরু করলো। তার একটি কলম বানাতে তার 10 টাকা খরচ হলো। যখন সে 2টি কলম বানালো, তখন তার খরচ পড়ে গেল 16 টাকা। এটি কেন হলো? তার মানে তার আরও কাঁচামাল লাগলো, তাই তো? এগুলো তার ব্যবহার বাড়াতে হয়েছে। তার যে ফিক্সড কস্ট, সেগুলো কিন্তু ফিক্সড আছে। কারখানা, গৃহ, মেইন মেশিন, সেগুলো কিন্তু ফিক্সড আছে। নতুন করে তাকে কি অ্যাড করতে হচ্ছে? কাঁচামাল অ্যাড করতে হচ্ছে। তাহলে সেগুলির খরচ বাড়ছে। 2টি বানাতে গিয়ে 16 টাকা লাগলো, 3টি বানাতে গিয়ে তার দেখা গেল 21 টাকা লাগলো, 4টি বানাতে গিয়ে তার 28 টাকা লাগলো। যখন সে 5টি কলম বানালো, তখন তার 40 টাকা লাগলো, এবং 6 নম্বর কলম যখন বানালো, তখন দেখা গেল তার মোট 6টি বানাতে 56 টাকা লাগলো। এগুলি কিন্তু একটির না, এগুলো হলো 2টি মিলিয়ে, 3টি মিলিয়ে, 4টি মিলিয়ে, 5টি মিলিয়ে, 6টি মিলিয়ে। দিস ইজ টোটাল কস্ট, মোট খরচ। এখন আমরা এখান থেকে একটি বানাতে কত খরচ হয় সেটি বের করব, অর্থাৎ পার ইউনিট কস্ট কত, গড় ব্যয় কত। সেটির সূত্র কি? এসি ইকুয়াল টু টিসি বাই কিউ। এই যে আমরা এখানে সূত্র লিখে রেখেছি। তাহলে আমার টিসি হচ্ছে 10 টাকা ডিভাইডেড বাই কিউ, তার মানে 10 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 10, 16 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 8, 21 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 3 সাতা 21, 28 ডিভাইডেড বাই 4, 4 সাতা 28, 40 ডিভাইডেড বাই 5, 5 আটা 40, 56 ডিভাইডেড বাই 6, 6 14, 56 ডিভাইডেড বাই হলো 9.3 আসতেছে, 9.3, ঠিক আছে? 6 আটা 48, 6 নং 54, 54 থেকে অল্প একটু বেশি আসতেছে।
আচ্ছা, যাই হোক, এখন এই যে 9.3 পর্যন্ত আমরা পেলাম, এখানে কি হলো, প্রথমে গড় ব্যয় ছিল 10 টাকা। যখন একটা বানিয়েছি তখন আমার মোট ব্যয়ও 10 টাকা, গড় ব্যয়ও 10 টাকা। এখন যখন দুইটা বানালাম তখন কি হয়ে গেল, গড় ব্যয় 8 টাকা লাগলো। অর্থাৎ এক একটা বানাতে দেখো দুইটা মিলিয়ে লেগেছিল 16 টাকা, কিন্তু একটি বানাতে কত লাগলো, 8 টাকা লেগেছে। অর্থাৎ একটি 2 নাম্বারটা বানাতে গিয়ে তোমার পার ইউনিট কস্ট পড়েছে 8 টাকা। তিনটা যখন বানিয়েছি তখন গড়ে এক একটির, এখানে এই যে 7 টাকা, এটি নট থার্ড ইউনিট, এটি হচ্ছে প্রথম থেকে 3টি ইউনিট পুরা। অর্থাৎ প্রথমটার জন্য আমরা এখন 7 টাকা হিসাব করব, দ্বিতীয়টির জন্য 7 টাকা লেগেছে, তৃতীয়টির জন্য 7 টাকা লেগেছে। এটি হলো গড় ব্যয়। অর্থাৎ মোট ব্যয়কে যতগুলো ইউনিট আমরা বানাচ্ছি তার মধ্যে খরচটাকে ভাগ করে দিচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, ফলে এটি আস্তে 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 কমছে। কিন্তু কমে কিন্তু এক পর্যায়ে সর্বনিম্ন হয়েছে। দেখো, তৃতীয় একক বানানোর পরেও আমার গড় ব্যয় ছিল 7 টাকা, চতুর্থ একক বানানোর পরেও কিন্তু আমার গড় ব্যয় 7 টাকা। এটি কেন? অর্থাৎ গড় ব্যয়টা এখানে এসে স্থির রইল কেন? তার কারণ হচ্ছে একটা জায়গায় গিয়ে দেখা যায় যে সবগুলো ইউনিট মিলিয়ে মোটামুটি কয়েকটা ইউনিট পর্যন্ত একটু ব্যয়টা স্থির হয়ে যায়। এই কারণে এই গড় ব্যয়টা এখানে স্থির দেখা গেছে। তারপরেই কিন্তু মেশিন নষ্ট হবে বা তোমাকে আরও কাঁচামাল অ্যাড করতে হবে, সেইগুলোর জন্য আবার গড় খরচ, মোট খরচ বাড়বে। দেখো 28 থেকে 40 হয়েছে, তার মানে এখানে অনেক বেড়েছে, ফলে তোমার গড় ব্যয় কিন্তু আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে আমরা গড় খরচের একটি ক্যারেক্টার এখান থেকে আমরা পাই, সেটি হলো যে গড় ব্যয় ধীরে ধীরে কমে, এক পর্যায়ে সর্বনিম্ন হয় এবং তারপরে সে আবার ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে গড়ের ক্যারেক্টারটা হলো ধীর গতি সম্পন্ন। তাহলে এখন আমরা এটি দিয়ে একটি চিত্র আঁকব যে গড় ব্যয়ের চেহারাটা কেমন, আমরা সেটি চিত্রে দেখব। প্রথমেই আমরা দুটি অক্ষ নিচ্ছি, ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে আমাদের উৎপাদনের পরিমাণ আমরা পরিমাপ করব, আর লম্ব অক্ষে আমরা গড় ব্যয় পরিমাপ করছি। যখন আমরা প্রান্তিক ব্যয় করব তখন আমরা আবার এখানে এমসি লিখব। এখন আমাদের কয়টি ইউনিট আমরা উৎপাদন করছি? 6টি। তাহলে আমরা 6টি সমান করে দাগ কেটে নেই। প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক। খেয়াল করো তোমরা, মোটামুটি সমান করে আমরা নিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমাদের গড়ের সংখ্যাগুলো কত কত দেখো, 10, 8, 7, 7, 8, 9, 3। তাহলে আমরা এক এক করেই নেওয়া দরকার, কারণ এখানে তেমন একটা গ্যাপ নেই। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর একটুখানি আমাদের বাড়াতে হবে 10। ঠিক আছে? এখানে আমাদের ওয়াই অক্ষ আমি একটু বড় করে লিখি। আচ্ছা, তাহলে তোমরা দেখতে পেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে বন্ধুরা? এখন প্রথম একক উৎপাদন করতে কত টাকা হয়েছে গড় খরচ? 10 টাকা। তাহলে আমাদের এখানে দেখো তোমরা, আমরা ডট ডট দিয়ে 10 পর্যন্ত গেলাম। এইখান থেকে আমাদের গড় ব্যয়ের রেখাটি শুরু হলো। দ্বিতীয় একক যখন বানালাম তখন আমার গড় ব্যয় কত? 8 টাকা। তাহলে 2-এর সাথে 8-এর মিল। তৃতীয় এককে 7 টাকা। ঠিক আছে? সরি।
এবং চতুর্থ এককে আমরা দেখতে পাচ্ছি 7 টাকা। তার মানে এই অংশটাতে গড় ব্যয়টা একটু কিছুক্ষণের জন্য স্থির থাকবে, তারপরে আবার 8 হয়ে গেল, অর্থাৎ আবার বেড়ে যাচ্ছে। এই হলো 9, 8 এবং এরপরে ষষ্ঠ। তাহলে তোমরা দেখতে পেলে এই 10, 8, 7, 7, 8, 9.3 এই জায়গাটায় আমরা নিলাম। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেটি হবে আমাদের গড় ব্যয় রেখা। এটি হলো এসি রেখা। ঠিক আছে, তাহলে আমরা এসি রেখার কি ক্যারেক্টার দেখতে পেলাম, যে এসি রেখা প্রথমে কি হয়, আস্তে আস্তে কমে এবং এক পর্যায়ে এসে সর্বনিম্ন হয়, এরপরে সে আর নামে না বা কমে না, এবং এরপরে সে আবার আস্তে আস্তে বাড়তে থাকে। এই হলো আমাদের গড় ব্যয় রেখা এবং এটি ইউ আকৃতির। ইউ আকৃতির পিছনে কারণই কিন্তু এটি, যে এটি প্রথমে কমে তারপরে আবার বাড়তে থাকে, সেই কারণেই গড় ব্যয় রেখার আকৃতি ইউ আকৃতির। এরপরে আসো আমাদের এমসি বা প্রান্তিক খরচ নিয়ে আমরা পড়ব। তাহলে প্রান্তিক খরচ কি জিনিস দেখো, প্রথম এককে 10 টাকা, প্রান্তিক খরচও 10 টাকাই থাকবে, অর্থাৎ একটা বানাতেও 10 টাকাই খরচ পড়লো। যখন আমরা দ্বিতীয় এককটি বানাবো তখন দ্বিতীয় এককটির খরচ কত, শুধুমাত্র দ্বিতীয় এককটির, তাহলে সেটি বের করার ফর্মুলা কি, ডেল্টা টিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এখন এখানে আমাদের দুইটা বানাতে কত খরচ হয়েছে, 16 টাকা, আর আগেরটা প্রথমটা করতে কত হয়েছে, 10 টাকা। তাহলে ডেল্টা টিসি বা মোট ব্যয়ের পরিবর্তন কত, 6 টাকা। তাহলে 6 ডিভাইডেড বাই উৎপাদনের চেঞ্জ কত হয়েছে, 1। তাহলে 6 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানের চেঞ্জ হলো 6 আর এখানের চেঞ্জ হলো 1। তাহলে 6 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে দেখো প্রান্তিক ব্যয় একটু বেশি করেই কমেছে। গড় ব্যয় লক্ষ্য করো 10-এর থেকে 8 হয়েছে আর প্রান্তিক ব্যয় 10-এর থেকে 6 হয়েছে। এখানে কিন্তু একটু পার্থক্য রয়েছে দুইজনার কমার মধ্যে। এর পরেরটা দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে। তৃতীয় একক বানানোর প্রান্তিক খরচ কত, 16 আর 21-এর ডিফারেন্স কত, 5। তাহলে 5 ডিভাইডেড বাই 1, তাহলে এখানে 5। ঠিক আছে, তারপরে দেখো 21 আর 28-এর ডিফারেন্স কত, এখানে চতুর্থ এককের বেলায় হলো 7। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 7। তাহলে দেখো গড় প্রান্তিক ব্যয় কমছে, কমে গড় ব্যয় কমে কিন্তু 7 পর্যন্ত এসেছে, এখানেও 7 এখানেও 7, তার মানে এর চেয়ে সে আর কমে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রান্তিক ব্যয় ও 7 হওয়ার আগেই সে 5-এ চলে আসছে, তার মানে তার খরচটা আরও বেশি দ্রুত কমেছে। এরপরে দেখো আবার এখন বাড়া শুরু হয়ে গেল। তাহলে পঞ্চম এককের বেলায় 28 আর 40-এর ডিফারেন্স কত, 12। তাহলে এখানে আমাদের হবে 12 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 12, এবং 40 আর 56-এর ডিফারেন্স কত, 16। দেখো এখানে হলো 16, তাই না, হ্যাঁ এখানে 16। তাহলে এখন আমরা যেই জিনিসটি দেখছি 12, 14, 12 আর 16, আরও অনেকগুলি ঘর আমাদের লাগবে, তাই না। 12 থেকে এখানে একটু আমাদের একটুখানি ইয়ে করে নিতে হবে, 10। আমি এটি একটু মুছে নেই তাহলে তোমাদের জন্য বোঝাতে সুবিধা হবে। দশের পরে হলো 9, 10, 11, 12, 13, জায়গাই হচ্ছে না, দেখতে পাচ্ছ অনেক দূর চলে যাচ্ছে। আমাদের কাজ করা দরকার, সেটি হলো
আমাদের আরেকটু জায়গা নিয়ে কাজটা করা দরকার ছিল। এক এক করে করাতে এই জিনিসটা হয়েছে। আমি আরেকবার একটু চট করে কাজ করে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই এমসির চিত্রটা। এটি আমাদের ঠিক থাকবে, কিন্তু আমরা আরেকটু জায়গা নিয়ে কাজটি করি। তাহলে আমাদের সমস্যা হবে না। ও এক্স ও ওয়াই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এক কাজ করি, 2 2 করে নেই। এভাবেও নেওয়া যায়, 2 2 করেও নেওয়া যায়, তাহলে আমাদের জায়গাটা হয়ে যাবে। এদিকে আমরা উৎপাদন মাপছিলাম, আমরা একটু কষ্ট করে আরেকবার এসিটা এঁকে ফেলি। প্রথমেই হচ্ছে 10, দেখো সবভাবেই কিন্তু আঁকা যায়, এক এক করে নিয়ে এসিটা সুন্দরভাবে আঁকা গেছে, কিন্তু এক এক করলে দেখা যায় যে এমসিটা 16 পর্যন্ত যাওয়ার জায়গা নেই, তাহলে আমরা 2 2 করে নিলাম। তাহলে 10, তারপরে হচ্ছে এসি আমি আরেকবার রাখছি তোমাদের সুবিধার জন্য, কারণ আমরা এসি এমসির রিলেশন দেখব। 8, তারপরে হচ্ছে 6 আর 8-এর মাঝখানে 7, সুতরাং এটি হলো 7, আরেকবার হলো 7, তারপরে হচ্ছে আবার 8, তারপরে হচ্ছে 9.3, 9.3। তাহলে আমাদের এই 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 বিন্দুগুলো যোগ করলে আমাদের সেই একই রকম এসি রেখা আমরা পেয়ে গেলাম। এটি হলো আমাদের এসি রেখা। এখন আসো এমসি। প্রথমেই 10, আচ্ছা আমাদের 16 পর্যন্ত যেতে হবে। 10, তারপরে হচ্ছে জাম্প করে নেমে কোথায় আসলো বলো? 6, তারপরে হচ্ছে 5, 4 আর 6-এর মাঝখানে 5, তাহলে আমাদের এখানে হলো 5, তারপরে হলো 7, এই যে বিন্দুটা দেখো এখানে তারা ক্রস করবে, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 16। এই হলো আমাদের এমসি এর বিন্দুগুলো। 10, 6, 5, 7, 12, 16। এটি হলো আমাদের এমসি রেখা। তাহলে আমরা এদিকে এসি এমসি করছি। দেখো এবার শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে এমসি রেখাটি আঁকলাম, প্রথমে হলো প্রথম এককে 10, দ্বিতীয় এককে 6, তৃতীয় এককে 5, চতুর্থ এককে 7, পঞ্চম এককে 12, ষষ্ঠ এককে 16। তাহলে এই যে এমসি রেখার ক্যারেক্টারটা এখন আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। সেটি কীরকম? এমসি তাড়াতাড়ি কমে, দ্রুত কমে, র্যাপিডলি কমে, ফলে 10 থেকে 6 এসেছে, তারপরে 5-এ এসেছে, এখানে একটু আস্তে আস্তে কমেছে, কিন্তু আবার বাড়া শুরু হয়ে গেছে। 5-এর থেকে সে কিন্তু একটু বর্ধিত হারেই বাড়ছে, 7, 12, 16। তাহলে কি হলো? দ্রুত গতিতে বাড়ছে। তাহলে আমরা এই দুটি রেখার সম্পর্ক বা এই দুটি জিনিসের সম্পর্ক কি বলবো? এদের মধ্যে 3টি সম্পর্ক রয়েছে। কি কি? উৎপাদনের প্রথম দিকে এসি এবং এমসি দুজনেই কমে,
ফলে দুটি রেখাই ডান দিকে নিম্নগামী, কিন্তু এসি এর চেয়ে এমসি তাড়াতাড়ি কমে বলে এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে। আবার বলছি, উৎপাদনের শুরুতে এসি এবং এমসি দুজনেই কমে, কিন্তু এসি এর চেয়ে এমসি তাড়াতাড়ি কমে বলে এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে। এরপর দ্বিতীয় পর্যায় হলো যে এসি কমতে কমতে এক পর্যায়ে সর্বনিম্ন হয় এবং এমসি তার আগেই সর্বনিম্ন হয়ে আবার উপরের দিকে উঠতে থাকে বা বাড়তে থাকে। এই বর্ধিত হওয়া অবস্থায় বা বাড়তে থাকা অবস্থায় এসিকে সে ছেদ করে উপরের দিকে উঠে। যেখানে এসিকে ছেদ করে সেখানে কিন্তু এসি ইকুয়াল টু এমসি। তাহলে কোথায় এসিকে ছেদ করে এমসি রেখা, সেটি কিন্তু একটি বিরাট প্রশ্ন। সেটি হলো এসি এর সর্বনিম্ন অবস্থায় এমসি রেখা এসি রেখাকে ছেদ করে, এসি এর সর্বনিম্ন অবস্থায় এসি রেখাকে এমসি রেখা ছেদ করে উপরের দিকে উঠে। তাহলে যেখানে ছেদ করে সেখানে এসি ইকুয়াল টু এমসি। দুটি কথা, একটি হলো যেখানে ছেদ করে সেখানে এসি ইকুয়াল টু এমসি, আর কোথায় ছেদ করে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা এসিকে ছেদ করে। এই দুটি কথাই কিন্তু মাথায় রাখতে হবে। এবং তৃতীয় স্টেজে গিয়ে আমরা বলবো যে উৎপাদন আরও বাড়ালে এসিও বাড়তে থাকে এমসিও বাড়তে থাকে, কিন্তু এমসি এসি এর চেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকে। অর্থাৎ এমসির ক্যারেক্টারটা র্যাপিড বা চরম বা দ্রুত, যেভাবেই তুমি বুঝো। তাহলে এমসি এসি এর চেয়ে দ্রুত গতিতে বাড়ে। এটির কারণ কি? এমসি কেন দ্রুত গতিতে কমে, কেন দ্রুত গতিতে বাড়ে, এটিও কিন্তু বোঝবার বিষয়। সেটি হলো, তুমি একটি কারখানা যখন দিবে তখন কিন্তু তুমি একটি ইউনিট বানানোর পরে তোমার তো আর যেগুলো স্থির খরচ সেগুলি তো আর নতুন করে লাগছে না। তাহলে সেই খরচ দিয়েই তো তুমি অল্প একটু হয়তো বা কাঁচামাল বাড়ালেই দ্বিতীয় এককটা বানাতে পারছো, তারপরে আরেকটু কাঁচামাল বাড়ালেই তৃতীয় এককটা বানাতে পারছো। তাহলে দেখা যাচ্ছে যে এমসিটা মানে যে কমছে সেটা কিন্তু খুব দ্রুত গতিতেই কমছে, মানে বেশি টাকা খরচ হচ্ছে না, কমেই যাচ্ছে খরচটা। ঠিক আছে, কারণ সেই খরচটা কেন কমতেছে? কারণ ওই টাকাটা তো ভাগ হয়ে যাচ্ছে এই যে স্থির খরচের সাথে নতুন করে শুধু যেই খরচটুকু লাগলো সেটুকু হলো এমসি। তাহলে নতুন খরচটা খুব কম কম লাগছে, কিন্তু একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এই খরচটি কম কম করে লাগবে। তারপরে একটি স্টেজের পরে দেখা যাবে যে আবার একটু দ্রুত গতিতে বাড়ে। কেন? কারণ এই যেখানে এসে সে এমসি কমে যায়, তার মানে এসিও তো কমছে, এবং এসির যে সর্বনিম্ন বিন্দু দিয়ে ক্রস করে এমসি যাচ্ছে, এই জায়গাটা কোন জায়গাটা? এটি হলো উৎপাদনের কাম্য পর্যায়। এটিকে কিন্তু আরও একটি বলা হয় যে এটি উৎপাদনের কাম্য পর্যায়, অপটিমাম লেভেল। অর্থাৎ খরচের সর্বনিম্ন অবস্থা হচ্ছে এটি। এরপরে খরচ কেন বাড়ে? তার কারণ মেশিনের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি শেষ। এখন তোমাকে হয়তোবা মেশিনের বড় বড় পার্টস চেঞ্জ করতে হতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে মেশিনই চেঞ্জ করতে হতে পারে। তাহলে খরচটা কি মোটা অঙ্কের একটা খরচ চলে যাবে না? তুমি একটি বাড়ি বানালে, সেখানে দেখা গেল যে তোমার যেই প্রথমে নতুন বাড়িতে কি খুব একটা খরচ লাগে? বা একটা গাড়ি কিনলে নতুন গাড়ির মধ্যে কি খুব একটা খরচ লাগে? লাগে না। তখন কিন্তু এটা চলতে থাকে, কিন্তু এই গাড়িটার একটা মেয়াদ রয়েছে যে এই গাড়িটি কতদিন এটি চলবে। তারপরে এর চাকা চেঞ্জ করতে হবে, তার গিয়ার চেঞ্জ করতে হতে পারে, অনেক কিছু চেঞ্জ করতে হতে পারে, তাহলে মেশিন চেঞ্জ করতে হতে পারে। তাহলে যখন এই মোটা অঙ্কের টাকাগুলো খরচ করতে হবে তখন কিন্তু তোমার প্রান্তিক খরচ বেড়ে গেল। ব্যাপারটি এরকম। তাহলে আমরা চেষ্টা করেছি বোঝার বা বোঝানোর যে এসিএমসির তিনটি রিলেশন। আমি একটু রিলেশনগুলো লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। একদম এই তিনটি রিলেশন কিন্তু পরীক্ষায় আসে। সেটি কি কি দেখো।
উৎপাদনের শুরুতে 1 নম্বর রিলেশন, তাদের মধ্যে সম্পর্ক কি? উৎপাদনের শুরুতে বা প্রাথমিক অবস্থায় বলতে পারি, প্রাথমিক অবস্থায় এসি ও এমসি দুজনেই কমে, কিন্তু এমসি এসি এর চেয়ে দ্রুত কমে, ফলে এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে। দেখো এই জিনিসটি বুঝেছো কি না? উৎপাদনের প্রাথমিক অবস্থায় এসি এমসি দুজনেই কমে, কিন্তু এমসি এসি এর চেয়ে তাড়াতাড়ি কমে বলে এমসি রেখা এসি রেখার নিচে অবস্থান করে। এটি হলো তাদের প্রথম রিলেশন। 2 নম্বর রিলেশন কি দেখো? 2 নম্বর হলো হচ্ছে এসি এর সর্বনিম্ন বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি হয়। এসি কমতে কমতে যখন সবচেয়ে কম, অর্থাৎ এখানে 7 টাকা, এর নিচে সে নামবে না, তাহলে এখানে এসি ইকুয়াল টু এমসি হবে। 3 নাম্বার রিলেশন হচ্ছে উৎপাদন আরও বাড়ালে এসি ও এমসি বাড়ে, তবে এমসি এসি এর চেয়ে দ্রুত বাড়ে বলে এমসি রেখা এসি রেখার উপরে অবস্থান করে। ঠিক আছে? তৃতীয় স্টেজে উৎপাদন আরও বাড়ালে এসি ও এমসি বাড়ে। তৃতীয় স্টেজে এখানে কথাটা লিখে নেওয়া দরকার। এসি ও এমসি দুজনেই বাড়ে, কিন্তু এমসি এসি এর চেয়ে দ্রুত বাড়ে বলে এমসি রেখা এসি রেখার উপরে অবস্থান করে। তাহলে আমরা এই 3টি সম্পর্ক তাদের দেখলাম। তোমরা এটি কিন্তু খুব আসে, এটি এত বেশি আসে যে আমি একটু তোমাদেরকে বলি। দেখো, দিনাজপুর বোর্ড 2019 এসেছে, একটি সূচি দিয়েছে, উৎপাদনের পরিমাণ এবং প্রান্তিক ব্যয়ের কলাম দিয়েছে। তোমাকে প্রয়োগে বলেছে মোট ব্যয়ের কলাম তৈরি করতে। তাহলে তুমি এমসির থেকে মোট ব্যয় কীভাবে বের করবে? তার মানে হলো এমসি প্রথম 1 কেজি উৎপাদন করতে 20 টাকা, 2 কেজি উৎপাদন করতে 16 টাকা, 3 কেজি উৎপাদন করতে 12 টাকা। তাহলে প্রান্তিক থেকে এটি কিভাবে করবে? 20 প্রথম এককে হলো 20, দ্বিতীয় এককে 20 আর যোগ 16 সমান সমান হলো 36, তৃতীয় একক বানালে মোট উৎপাদন হবে, মোট খরচ হবে 36 আর 12 48, অর্থাৎ এভাবে বাড়তে থাকবে। একটু দেখিয়ে দেই তোমাদেরকে, অনেক কিছু শেখার আছে তোমাদের। একটা থেকে আরেকটা আসবে, আরেকটা থেকে আরেকটা আসবে। যেমন দিনাজপুর বোর্ড আমি 2019 উৎপাদন এবং তোমাকে দিয়েছে এমসি। উৎপাদন হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ।
সেটি কি বলেছে, এমসি কি দিয়েছে 20 টাকা, 16 টাকা, তারপরে দিয়েছে 12, তারপরে আবার 16, তারপর 26, তারপরে 36। এখন তোমাকে প্রয়োগে বলেছে টিসি তৈরি করো। তাহলে আমরা কি জানি টিসি কিভাবে বের করে, প্রথম এককে 20 টাকাই হবে এবং এই দুইটার যোগফল 20 আর 16-র যোগফল কত, 36। তাহলে এই 36 টাকা হলো টিসি। 36-এর সাথে আবার 12 যোগ করে হলো 48 হলো টিসি। 48-এর সাথে 16 যোগ করলে কত হয়, 6 আর 8-এ 14, 4 হাতে হচ্ছে 1, 1 একে 2, 4 2-এ 6। তারপরে এটি যোগ করবে আবার, এরপরে আবার ওইটার সাথে এটি যোগ করবে। তাহলে এইভাবে করে তোমার টিসি রেখা টিসি তৈরি করবে এবং টিসি রেখা আঁকবে। আর উচ্চতর দক্ষতায় গিয়ে বলেছে এসিএমসির সম্পর্ক নির্ণয় করো। তার মানে কি, তোমাকে আবার এই টিসির থেকে এসি বের করতে হবে, গড়। ঠিক আছে, গড় বের করতে হবে। তাহলে এই গড় বের করলে তুমি গড় তো ইজিলি বের করতে পারবা 20, তারপরে হলো 36/2, তাহলে কি হলো 18 দুগুণে 36। এখানে এরকম করে ভাগ করে করে করবে এবং তুমি রিলেশন দেখাবে। এইভাবে তোমার বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। সিলেট বোর্ড 2019-এও দেখলাম যে মোট ব্যয় আর গড় ব্যয়ের কলাম দিয়েছে, মোট ব্যয় আর গড় ব্যয়ের কলাম, এই দুটি কলাম দিয়ে দিয়েছে এবং তোমাকে বলেছে প্রান্তিক বের করতে হবে। তাহলে তুমি যদি সূত্রগুলি জানো তুমি পারবে। এবং উচ্চতর দক্ষতায় গিয়ে বলেছে এসিএমসির সম্পর্ক নির্ণয় করো। তাহলে তোমরা আজকে বুঝতে পারলে যে আমাদের এসিএমসি কত ইম্পর্টেন্ট একটি টপিক এবং এটি আঁকার ফ্রি হ্যান্ড একটু আঁকাটাও আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ বাজার চ্যাপ্টারে তোমাদের কিন্তু তখন অত সংখ্যা দিয়ে হয়তো অনেক সময় আঁকতে হবে না, ফ্রি হ্যান্ডই আঁকতে হবে। আবারও আমি একে দেখাই দিই এসিএমসির আসলে চেহারাটা কেমন। এই হলো আমাদের এসি রেখা, দেখো। এবং এসি এর সর্বনিম্ন বিন্দু আইডেন্টিফাই করবে প্রথম। এই এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি রেখা পাস করে উপরের দিকে যাবে। দেখো সম্পর্কটা মিলে গেছে। এমসি রেখা নিচ দিয়ে আসবে, এসি এর চেয়ে এমসি নিচে থাকে এবং এসি ইকুয়াল টু এমসি হয়। বাড়ার সময় এসি এর চেয়ে এমসি তাড়াতাড়ি বাড়ে, তাই এটি উপরে থাকে। ক্লিয়ার সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। এবং পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমরা সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।